বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্টেড 10খানা টপিক হলো গভর্নর অথবা গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় থেকে প্রথম 10খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি। আরও পরপর আমি ভিডিওতে আরও প্রশ্ন 10টা করে আমি করব এই টপিকের ওপর থেকে। এরকম গুরুত্বপূর্ণ মোস্ট যেগুলো পরীক্ষা আসার মতন বিভিন্ন ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য স্টেটে যত এই গভর্নর এবং ভাইসরয় থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এসছে বিভিন্ন পরীক্ষায়, সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমার এই সিরিজ। তো প্রত্যেকটা পার্টে আমি 10টা করে কোশ্চেন দেব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্ন হলো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। নাম্বার 1, রবার্ট ক্লাইভ ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। নাম্বার 2, উইলিয়াম বেন্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। হুইচ অফ দ্য স্টেটমেন্টস গিভেন অ্যাবভ ইজ আর কারেক্ট? এবার দেখে নেওয়া যাক ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অর্থাৎ এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পোস্টটা কবে ক্রিয়েট করে ব্রিটিশ পার্লামেন্ট? তাহলে হলো রেগুলেটিং অ্যাক্ট 1773। ব্রিটিশ পার্লামেন্ট এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আগে ছিল গভর্নর অফ বেঙ্গল, এই পোস্টটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই পোস্টটা ক্রিয়েট করে। তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো ওয়ারেন হেস্টিং। তাহলে অপশান 1 এটা কারেক্ট নয়। তাহলে রবার্ট ক্লাইভ গভর্নর জেনারেল অফ বেঙ্গল নয়। তাহলে প্রথম ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। আর রবার্ট ক্লাইভ কী ছিলেন? তাহলে রবার্ট ক্লাইভ হলো গভর্নর অফ বেঙ্গল ছিলেন। এবার অপশান 2তে আমি দেখি, উইলিয়াম বেন্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা কবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো এবং কোন অ্যাক্টের মাধ্যমে? তো দেখে নেওয়া যাক। এটা হলো চার্টার অ্যাক্ট 1873, এর মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে অপশান 2 কারেক্ট। তাহলে এখানে কোন অপশানটা হবে? তাহলে বি অপশান 2 অনলি। সেকেন্ড কোশ্চেন, দ্য পলিসি অফ সিকিউরিটি সেল হবে, CEL হবে, এটা CAL হয়ে গেছে। ইজ রিলেটেড উইথ, কার সঙ্গে রিলেটেড? তাহলে অপশান ওয়ারেন হেস্টিং আছে, বি অপশান লর্ড ডালহৌসি আছে, সি অপশান হেনরি লরেন্স আছে, ডি অপশান আছে লর্ড হেস্টিং। তাহলে এখানে অপশান হবে ওয়ারেন হেস্টিংস। তাহলে সিকিউরিটি সেলের সঙ্গে এই যে পলিসি, এটা কে রিলেটেড? ওয়ারেন হেস্টিং। এর সঙ্গে আরও একজন রিলেটেড ছিলেন, তিনি হলেন লর্ড ওয়েলেসলি। আর এই সিকিউরিটি সেলের আরেকটা নাম হলো দ্য পলিসি অফ সিএস। আর এটি 1765 থেকে 1813 এডি এই টাইম পিরিয়ডটাকে ধরা হয়। এবার এই ওয়ারেন হেস্টিং সম্বন্ধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা জেনে নিই। ওয়ারেন হেস্টিং হলো 1 নম্বর শেষ গভর্নর অফ বেঙ্গল এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার প্রথম গভর্নর হিসাবে তার টাইম পিরিয়ড ছিল 1772 থেকে 74। এই সময়ে তিনি ডুয়েল যে গভর্নমেন্ট সেটা অ্যাবলিশ করে দেন 1772 সালে। আর এই যে তিনি যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন কোন অ্যাক্টের মাধ্যমে? সেটি হলো রেগুলেটিং অ্যাক্ট 1773। তার আরও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নেওয়া যাক। তার সময় হিন্দুদের যে পবিত্র গ্রন্থ গীতা, সেটি ইংলিশে ট্রান্সলেট করেন চার্লস উইলকিন্স। আর তার সময় 1784 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল তৈরি করেন। এবার রেভিনিউ রিফর্মের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ সেটা হলো তিনি বেঙ্গলকে রেভিনিউ কালেক্টের জন্য কতগুলি ডিস্ট্রিক্টে ডিভাইড করেন এবং প্রত্যেকটি সেই ডিস্ট্রিক্টগুলিতে কালেক্টর এবং রেভিনিউ অফিসিয়ালদের নিয়োগ করেন। জুডিশিয়াল রিফর্মের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ হলো
দেওয়ানি অ্যান্ড ফৌজদারি আদালত প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এই দেওয়ানি হলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তিনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে তিনি চালু করেন। আর সদর দেওয়ানি এবং নিজামত আদালত কলকাতাতে স্টার্ট করেন। আর হিন্দু মুসলিম ল রিডিফাইন করেন। আর কোড অফ জেন্টো ল 1776 তার সময় আসে। তার সময়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো রোহিলা ওয়ার 1774, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার 1776 থেকে 82, সেকেন্ড অ্যাংলো মাইসর ওয়ার 1780 থেকে 84। এই হলো তার ওয়ারেন হেস্টিংয়ের পিরিয়ডে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। 3 নম্বর প্রশ্ন, হুইচ গভর্নর জেনারেল ওয়াজ প্রসিকিউটেড ফর ইমপিচমেন্ট? তাহলে কোন গভর্নর জেনারেলকে ব্রিটিশ পার্লামেন্ট ইমপিচ করে? সেটি হলো অপশান এ, ওয়ারেন হেস্টিং। তার এই যে প্রসিকিউশনটা, যে সময়টা ছিল 1788 থেকে 1795, এই টাইম পিরিয়ডে তার এই প্রসিকিউশন। 4 নম্বর কোশ্চেন, হু এস্টাবলিশ দ্য জুডিশিয়াল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া? তাহলে অপশান এ লর্ড মায়ো, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড অ্যাটলি, অপশান ডি লর্ড কার্জন। এখানে অপশান বি লর্ড কর্নওয়ালিস হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক এই যে জুডিশিয়ালের লর্ড কর্নওয়ালিসের যে জুডিশিয়ালের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল সেই সম্বন্ধে কিছুটা দেখে নেওয়া যাক। এই লর্ড কর্নওয়ালিস ইন্ট্রোডিউস করেছিল ক্রিমিনাল এবং জুডিশিয়াল রেগুলেশন, যেটা এখনও স্টিল আন্ডারপিনস দ্য ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমে এখনও আমরা বর্তমান আছে। কর্নওয়ালিস গেভ দ্য লিমিটেড জুডিশিয়াল পাওয়ার টু দ্য কোম্পানিজ রেভিনিউ কালেক্টর। রেভিনিউ কালেক্টরদের লিমিটেড জুডিশিয়াল পাওয়ার দিয়েছিল যারা সিভিল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। কোম্পানি 1790 সালে কি করেছিলেন, নবাবদের কাছ থেকে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের এই চার্জটা তুলে নিয়েছিল। এবং কর্নওয়ালিস ইন্ট্রোডিউস এ সিস্টেম অফ সার্কিট কোর্টস উইথ এ সুপিরিয়র কোর্ট, যেটা মিট ইন কলকাতা, অ্যান্ড পাওয়ার দিয়েছিল কিসের, রিভিউ পাওয়ার, দ্য পাওয়ার অফ রিভিউ। কোন কোর্টের ডিসিশনের ওপর, সার্কিট কোর্ট ডিসিশনের ওপর পাওয়ার দিয়েছিল। এবার এই লর্ড কর্নওয়ালিসের কত সময় পিরিয়ডটা জেনে নিই। লর্ড কর্নওয়ালিস 1786 থেকে 1793 পর্যন্ত গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি 1793 খ্রিস্টাব্দে কোডিফাই ল কোডিফাই করেছিল। তিনি সেপারেট করেছিল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনকে কি থেকে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস থেকে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনকে সেপারেট করেছিল। তিনি ডিস্ট্রিক্ট জাজদের একটা পোস্ট ক্রিয়েট করেছিলেন। এই লর্ড কর্নওয়ালিস খুবই গুরুত্বপূর্ণ, ইন্ট্রোডিউস করেছিল কি, পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল। কত সাল, 1793। লর্ড কর্নওয়ালিসকে বলা হতো দ্য ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। এবার দেখে নেওয়া যাক তার সময় গুরুত্বপূর্ণ যে যুদ্ধ তার সময় ওয়ার, সেটা কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল থার্ড অ্যাংলো মাইসর ওয়ার। আর এই ওয়ারে এই ওয়ারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিপু সুলতানকে হারায় এবং তাদের মধ্যে যে ট্রিটিটা হয় সেটা হলো শ্রীরঙ্গপত্তমের ট্রিটি 1792। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হু অ্যামং দ্য ফলোয়িং গভর্নর জেনারেলস created the covenanted civil service of India, which later came to be known as the Indian Civil Service? Option A Warren Hastings, option B Lord Wellesley, option C Lord Cornwallis, option D William Bentinck। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস introduced civil service in India. After becoming the Governor General of Bengal, Cornwallis restructured the administration and abolished
the revenue boards and laid the new laws for them. He introduced new policies regarding the personal business of British officers. He exclusively divided the jurisdiction of civil and judicial administration কিসের মাধ্যমে? through Cornwallis Code, which later in turn transformed into civil services in India. একটু আগের কোশ্চেন আমি বলেছি কর্নওয়ালিসের টাইম পিরিয়ডটা, সেটি আরেকবার বলে দিই। 1786 to 1793। তার সময় খুব গুরুত্বপূর্ণ কি? পার্মানেন্ট সেটেলমেন্ট বেঙ্গল 1793। তাকে কর্নওয়ালিসকে বলা হয় দ্য ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। তার সময় থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার হয়, যেখানে টিপু সুলতান ডিফিট হয় এবং তাদের মধ্যে ব্রিটিশ এবং টিপু সুলতানের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয় 1792 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, বিটুইন হুম ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন ইন 1802? 1802 সালে বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? অপশান আছে ইংলিশ অ্যান্ড বাজিরাও 1, অপশান বি ইংলিশ অ্যান্ড বাজিরাও 2, অপশান সি ফ্রেঞ্চ অ্যান্ড বাজিরাও 1, অপশান ডি ডাচ অ্যান্ড বাজিরাও 2। তাহলে এটার অ্যান্সার হবে অপশান বি ইংলিশ অ্যান্ড বাজিরাও 2। এবার দেখে নেওয়া যাক এই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? তাহলে এই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন লর্ড ওয়েলেসলি। তাহলে এর টাইম পিরিয়ডটা কত? 1798 থেকে 1805। এ লর্ড ওয়েলেসলি এই টাইম পিরিয়ডের মধ্যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন। তাহলে এই যে চুক্তিটা ট্রিটি অফ বেসিন, এটা কত সালে হয়? 1802, কিন্তু এখন পরীক্ষায় ডেটও দিয়ে দিচ্ছে, এটা হলো 31 ডিসেম্বর 1802। আর এই যে চুক্তিটা হয়েছিল কোন যুদ্ধের পর? আফটার দ্য ব্যাটেল অফ পুনা। আর এই চুক্তির মাধ্যমে কি হয়েছিল? বাজিরাও টু ওয়াজ রিস্টোর অ্যাজ পেশোয়া ইন পুনে উইথ অ্যারাউন্ড 60,000 ইংলিশ ফোর্সেস ওয়ার পারমানেন্টলি stations with the Peshwa to protect him, for which 26 lakh was to be paid to East India Company। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে চুক্তিটা হয়েছিল তার ফলে যে পেশোয়া 60,000 ইংলিশ ফোর্সকে তার রাজ্যে রাখতে বাধ্য হয়েছিল 26 লক্ষ টাকার বিনিময়ে। তো এই সিস্টেমটা ছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স, আর এর প্রতিষ্ঠাতা হলো লর্ড ওয়েলেসলি। এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রথম যেটা গ্রহণ করে সেটি হলো হায়দ্রাবাদের নিজাম আলী। আর লর্ড ওয়েলেসলির সময় যে গুরুত্বপূর্ণ ওয়ারগুলো হয়েছিল সেটি হলো ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার 1799। এই যুদ্ধে টিপু সুলতান ডিফিট হয় এবং ডেথ হয়। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার 1803 থেকে 1805। এই সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের আন্ডারেই হলো এই বেসিনের চুক্তি। কোশ্চেন নাম্বার 7, ফার্স্ট মারাঠা সর্দার টু অ্যাকসেপ্ট দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স অফ লর্ড ওয়েলেসলি ওয়াজ? অপশান এ পেশোয়া বাজিরাও 2, অপশান বি রঘুজি ভোসলে, অপশান সি দৌলত রাও সিন্ধে, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো আগের কোশ্চেনে আমরা দেখেছিলাম বেসিনের সন্ধি, সেখানে পেশোয়া কে ছিল? পেশোয়া বাজিরাও 2। তাহলে এর অ্যান্সারও অপশান এ পেশোয়া বাজিরাও 2 হবে। তাহলে এই লর্ড ওয়েলেসলির এখানে গুরুত্বপূর্ণ কি? লর্ড ওয়েলেসলি যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সটা একটু দেখে নেওয়া যাক। এই অ্যালায়েন্সের যে প্রিন্সিপালগুলো ছিল সেগুলি হলো অ্যান ইন্ডিয়ান রুলার এন্টারিং ইন্টু এ সাবসিডিয়ারি অ্যালায়েন্স with the British had to accept British forces within his territory and also agree to pay for their maintenance। তাইলো এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যে রাজ্য এই অ্যালায়েন্সের মধ্যে আসবে
মানে ব্রিটিশ ফোর্স রাখতে বাধ্য থাকবে এবং তাদের মেনটেনেন্স খরচাও মেনটেনেন্স চার্জটাও সেই রাজ্যকেই দিতে হবে। আর কি, এই অ্যালায়েন্সের মাধ্যমে একজন ব্রিটিশ রেসিডেন্ট সেই রুলারের স্টেটে থাকবে, আর অ্যান ইন্ডিয়ান রুলার হু এন্টার ইন্টু এ সাবসিডিয়ারি অ্যালায়েন্স উড নট এন্টার ইন্টু এনি ফার্দার অ্যালায়েন্স উইথ এনি আদার পাওয়ার, এবং যারা এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে থাকবে অন্য কোনো শক্তির সঙ্গে, মানে ইংরেজ ব্যতীত, ইংরেজরা ছাড়া অন্য কোনো শক্তির সঙ্গে এরা কোনো অ্যালায়েন্সে যেতে পারবে না। এমনকি কোনো ইউরোপিয়ানদের তার রাজ্যে নিয়োগ করতে পারবে না, বা তার রাজসভা বা তার কোনো কাজে, ব্রিটিশরা ছাড়া। আর ইন কেস অফ এ কনফ্লিক্ট উইথ এনি আদার স্টেট, যদি অন্য কোনো রাজ্যের সঙ্গে যদি সেই রাজ্যের কোনো কনফ্লিক্ট হয়, তখন হি উড অ্যাগ্রি টু দ্য রেজলিউশন ডিসাইডেড বাই দ্য ব্রিটিশরা যেভাবে বলবে সেই রেজলিউশন অনুযায়ী তিনি কাজ করতে বাধ্য থাকবেন। দ্য রুলার উড অ্যাকনলেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ দ্য প্যারামাউন্ট পাওয়ার ইন ইন্ডিয়া। আর এর বিনিময়ে কী হবে, ইন রিটার্ন ফর দ্য রুলার অ্যাকসেপ্টিং ইটস কন্ডিশন, দ্য কোম্পানি আন্ডারটুক দ্য প্রোটেকশন অফ দ্য স্টেট ফ্রম এক্সটার্নাল ডেঞ্জার্স অ্যান্ড ডিসঅর্ডার। আর যদি যে এক্সপেন্স মেনটেনেন্স চার্জটা দিতে বাধ্য থাকে, মানে যে এই মেনটেনেন্স চার্জ মানে হলো যে ফোর্স থাকবে ব্রিটিশদের, কোনো রাজ্য যদি সেটা চালাতে অক্ষম থাকে, তখন সেই রাজ্যের কোনো একটা পার্ট তাকে পেনাল্টি হিসাবে দিয়ে দিতে হবে। এই হলো সাবসিডিয়ারি অ্যালায়েন্স। আর দেখে নিই, এখান থেকে প্রশ্ন আসে, প্রথম কোন রাজ্য বা প্রথম কোন রুলার এই চুক্তিতে আবদ্ধ হয়? সেটি হলো হায়দ্রাবাদের নিজামত আলী বা নিজাম। সেকেন্ডকে নবাব অফ আয়োধ। আর এছাড়াও অন্যান্য যে রাজ্যগুলো, যেমন তাঞ্জোর মাইসর 1799, ভোসলে 1803, সিন্ধিয়া 1804, ইন্দোর 1817 এই অ্যালায়েন্সের মধ্যে আসে। তাই হলো কোশ্চেন নাম্বার 8। At a time when empire in Europe were crumbling before the might of Napoleon, which one of the following Governor General kept the British flag high in India? তাহলে অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড ওয়েলেসলি, অপশান ডি লর্ড হেস্টিং। তাহলে এখানে অপশান হবে লর্ড ওয়েলেসলি। তাহলে এখানে অপশান হবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি ভারতে আসে 1797 খ্রিস্টাব্দে। এই পিরিয়ডটা একটা ডার্কেস্ট পিরিয়ড ব্রিটিশদের ক্ষেত্রে, কারণ দ্য ফ্রন্ট মেড অফ ইউরোপিয়ান পাওয়ার্স এগেনস্ট ফ্রেঞ্চ হ্যাড বিন ডিসব্যান্ডেড। নেপোলিয়ন হ্যাড কনকার্ড ইজিপ্ট অ্যান্ড সিরিয়া অ্যান্ড ওয়াজ সিরিয়াসলি থিঙ্কিং অ্যাবাউট অ্যাটাকিং ইন্ডিয়া। এরকম পরিস্থিতিতে লর্ড ওয়েলেসলি তার সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে ভারতের বিভিন্ন যে সভরেন স্টেটগুলো ছিল, যে স্বাধীন, সেগুলো তার অ্যালায়েন্সের মাধ্যমে ব্রিটিশদের আন্ডারে নিয়ে আসে, এবং তার এই অ্যালায়েন্সের মাধ্যমেই কিন্তু ব্রিটিশরা ভারত, মানে নেপোলিয়নের যে ভারত আক্রমণ, সেখান থেকে ব্রিটিশরা রক্ষা পায় এই অ্যালায়েন্সের মাধ্যমে, এই যে লর্ড ওয়েলেসলির এই চতুর কৌশলের জন্যই। তাহলে কোশ্চেন নাম্বার 9, দ্য রিভল্ট অফ ভেলোর অকার ডিউরিং দ্য রেজিম অফ হুইচ গভর্নর? অপশান এ লর্ড ওয়েলেসলি, অপশান বি লর্ড মিন্টো, অপশান সি লর্ড কর্নওয়ালিস, অপশান ডি স্যার জর্জ বার্লো। তাহলে এখানে অ্যান্সার হবে স্যার জর্জ বার্লো। এবার দেখে নেওয়া যাক এই স্যার জর্জ বার্লো কে ছিলেন। তিনি ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার টাইম পিরিয়ডটা ছিল 1805 থেকে 1807। তার সময় একটাই গুরুত্বপূর্ণ ছিল যে ভেলোর মিউটিনি। এটা কি, এটা একটা ব্রিটিশরা যে ইন্ডিয়ার যে সোশ্যাল প্র্যাকটিস এবং রিলিজিয়াসের মধ্যে ইন্টারফেয়ার করেছিল, সেটিরই একটা প্রতিবাদ। আর এটা হয়েছিল কাদের তরফ থেকে? সিপাহীদের তরফ থেকে। এটার এই ভেলোর মিউটিনিটা টাইম পিরিয়ড হলো 1806। দ্য সিপাহিস আনফাল দ্য ফ্ল্যাগ অফ দ্য রুলার অফ মাইসোর। দিস রিভল অকার ডিউরিং দ্য রেজিম অফ গভর্নর জেনারেল স্যার জর্জ বার্লো।
আর তিনি আরেকবার বলছি, তিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন, ইন্ডিয়া ছিলেন 1805 টু 1807। Question number 10. Third Anglo-Maratha War is related to option A Sir John Shore, option B Lord Wellesley, option C Lord Hastings, option D Lord Cornwallis। তাহলে হলো থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারটা কার সময় হয়েছিল, কোন গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সময় হয়েছিল? সেটি হলো অপশান সি লর্ড হেস্টিং, নট লর্ড ওয়ারেন হেস্টিং, তিনি হলেন লর্ড হেস্টিং। এর টাইম পিরিয়ডটা হলো, তিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন 1813 থেকে 1823। তাই হলো এই যে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, এটা কবে হয়েছিল? 1817 থেকে 1818। তাই হলো এই সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া যাক। আফটার লুজিং দ্য ওয়ার অফ কোরেগাঁও অ্যান্ড খিড়কি, পেশোয়া বাজিরাও টু স্যারেন্ডার ইন ফ্রন্ট অফ ব্রিটিশ ইন ফেব্রুয়ারি 1818। আর এই লর্ড হেস্টিং যে নীতিটা নিয়েছিল সেটি হলো দ্য পলিসি অফ ইন্টারভেন্স অ্যান্ড ওয়ার। তার সময়ে যে দুটো গুরুত্বপূর্ণ, একটা হলো অ্যাংলো মারাঠা ওয়ার আর এটা হলো অ্যাংলো নেপালিস ওয়ার, সেটা টাইম পিরিয়ড হলো 1813 থেকে 23। আর এই ওয়ারে লর্ড হেস্টিং introduced the Rayotari settlement in Madras by Thomas Munro, the governor of Madras। তাইলো এই হলো আমার এই সিরিজের 10খানা প্রশ্ন। এর পরের পার্টে আরও 10খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গভর্নর জেনারেল আর ভাইসরয় রিলেটেড আসবে। তাহলে তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকন আছে, বেল আইকনটা ক্লিক করে রাখবে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব, যাতে সেই আপডেটগুলো তোমাদের নোটিফিকেশানে চলে আসতে পারে। এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে, যাতে এই যে ভিডিও আরও নতুন আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের, বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার মতন, সেই সব নিয়ে আমি ভিডিও করতে পারি। তো এখানেই শেষ, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।